আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসে মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করে দিলাম ঘরের ঝুল ঝাড়া দিয়ে। তো এটা অবশ্য 2 দিন পর পরই করতে হয়, কারণ 2 দিন পর পরই কিন্তু এই ধরনের বাসা তৈরি হয়ে যায় বা আশ করে একদম মাকড়সার থাকার উপযোগী ব্যবস্থা করে নিয়ে নেয়। তো প্রত্যেক 2 দিন পর পরে আসলে ঝাড়ি, আর আগে অবশ্য প্রত্যেক দিনই ঝাড়া হতো, যেহেতু ঘর ঝাড় দিতাম আমি নিজেই। তখন মানে ওই ঝাড়ুটা দিয়ে কিন্তু উপরে দেখতাম যে ঝুল টুল আছে কিনা, তখন ছেড়ে নিতাম। এখন যেহেতু আমার হেল্পিং হ্যান্ড এই কাজটা করে, তার জন্য আসলে করা হয় না। যখন বিছানা গুছাতে যায় বা মানে চাদর তুলি বা যে কোনো কারণে হোক আবার চোখে পড়তেছে, ঠিক তখন এটা পরিষ্কার করে নিই। আর যখন বিছানাটা পাতা থাকে বা পরিষ্কার বিছানার উপরে আসলে এইসব ঝুলগুলো ঝাড়তে গেলে বালিটা নিচে পড়ে যায়, যার জন্য আসলে যখন চাদর পরিপাটি থাকে তখন অবশ্যই ঝুলটা ঝাড়া হয় না। আর যদিও ঝাড়া হয় খুব আলতোভাবে ছেড়ে নিই। তো ওই বিছানার চাদরটাও চেঞ্জ করে নিলাম, আর ওইদিকে আমার হেল্পিং হ্যান্ডে চলে আসছে। তো তার জন্য উনি যখন ঘরটা মুছতেছে তার আগে আমি কিন্তু এই কাজটা করে নিচ্ছি, যাতে আমার এই বালি টালিটা আসলে মোছা হয়ে যায় আর কি, আর ফ্লোরের মধ্যে যেন বালি না থাকে। তো এদিকে টেবিল যা আছে সব কিছু আমি গুছিয়ে নিচ্ছি। আর বেসিনের সামনের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, আসলে যেটা না সেটাই, কিন্তু আসলে এলে পাথারিভাবে অনেক সময় বাচ্চারা রেখে দেয়। তো শ্যাম্পু লাগতো, একটা ছোট্ট শ্যাম্পু এনেছিল, তো সেটা আমি আবার এখানেই রেখে দিলাম, যেহেতু আমি এখন আর ওয়াশরুমে যাচ্ছি না। যখন যাব তখন সেটা ওয়াশরুমে নিয়ে রেখে দেব। আর এইদিকে এই যে এখানে যে গাছটা আছে পানির মধ্যে, তো সেটাওকে প্রত্যেক দিনই আসলে এখন গোসল করাতে হয়, যেহেতু রুমের মধ্যে ফ্যান চলে। পাতাগুলো নয়তো কেমন যেন শুকনো শুকনো হয়ে থাকে, তার জন্য আসলে প্রতিদিনই গোসলটা দিতে হয় গাছটাকে। তো আমি সেটাই করে নিচ্ছিলাম, আর পানিটাও চেঞ্জ করে দিলাম। আর এত মশার উপদ্রব কী যে বলবো। আর এমনিতেই আমাদের পাশে একটা পুকুর আছে, সেটা এখন ডোবায় পরিণত হয়েছে। ময়লা আবর্জনা ফেলতে ফেলতে সেটা আসলে এখন আর পুকুর নয়, এখন মনে হচ্ছে যেন একটা ডোবা। তো যার জন্য আসলে মশাটা খুবই বেশি হয়। আর জমা পানি থাকলে তো মশা ডিম পাড়ে, আর তাতে তো অবশ্যই মশার উৎপাতটা একটু বেশি হয় বা উৎপন্ন বেশি হয়। তো তার জন্য আসলে পানিটা প্রতিদিনই চেঞ্জ করে দিতে চেষ্টা করি। আর এদিকে এই মানি প্ল্যান্ট গাছটা তো মাটির মধ্যে লাগানো, তো সেটা আমার ছেলের পড়ার টেবিলে বিশেষত থাকে। তো এখন যেহেতু রুমের মধ্যে ফ্যান চলে, তখন কি করি কয়েকদিন পর পর বারান্দা নিয়ে রেখে আসি, যাতে গাছটা একটু সুন্দর হয়। তো গাছটাতে বারান্দাতে রেখে আসা অনেকটাই ধুলোবালি পড়ে গিয়েছে, তো তার আগে আমি শুকনা ন্যাকড়া দিয়ে আমি ধুলোবালিটা ঝেড়ে নিচ্ছি, তারপরে এটাকেও গোসল করিয়ে দেব। আর কাফের মধ্যে একটা গাছ আছে, এটার পাতাগুলো একদম ছোট ছোট, তো আমার কাছে খুব ভাল লাগে। কিন্তু কেন জানি মাঝে মাঝে গাছের পাতাগুলো কেমন জানি হলুদ হলুদ হয়ে যায় সাইডের, তো সেটা আমি আসলে মাঝে মাঝেই কেটে ফেলে দিই। যতটুকু নষ্ট হয় ঠিক ততটুকুই ফেলে দিই। কিন্তু এই গাছটা আমার কাছে খুব ভাল লাগে, কিন্তু বাড়তেছে না কি জন্য ঠিক জানি না। তো ভাবতেছি রোজা যাক আমি মাটিটা চেঞ্জ করে দেবো, হয়তো বা মাটিরতেও কোনো সমস্যা থাকলেও থাকতে পারে। তো এই গাছটা আবার অন্যরকম। মানি প্ল্যান্ট গাছ একই গাছ, কিন্তু এক একটা এক এক রকম এখন হয়ে গিয়েছে। তো আমি গাছটাকে গোছল করে দিচ্ছি খুব সুন্দরভাবে, যাতে বালি টালিটা একদমই না থাকে। আসলে বালিটা থাকলে গাছের কালারটাই অন্যরকম হয়ে যায়, আবার বালিটা সরে গেলে গাছের কালারটা একরকম হয়ে যায়। তো আমি গাছের গোড়াও পানি দিয়ে দিচ্ছি, তারপরে এটা আবার টেবিলের উপর রেখে আসবো। কারণ কয়েকদিনই ছিল বারান্দায়, তো থাকাতে একদম পাতাগুলো সবুজ সবুজ হয়ে গিয়েছে, এখন দেখতে কিন্তু অনেকটাই সুন্দর দেখাচ্ছে। ভাবতেছি ঈদে তো বাড়িতে যাব, বাবার বাড়িতেই যাব, শ্বশুরবাড়িতে আর যাচ্ছি না। তো ঈদের পরে যাব আর কি, হয়তো বা ঈদের বিকেলবেলাও যেতে পারি, আবার ঈদের পরের দিনও যেতে পারি। কিন্তু এখন থেকে শুরু হয়ে গিয়েছে বাড়িতে যেন গিয়ে ঈদ করি। কিন্তু খান সাহেব তো শ্বশুরবাড়িতে ঈদটা করবেন না, উনি বলতেছে যে না, এটা কোনোভাবেই সম্ভব না শ্বশুরবাড়িতে ঈদ করা। তো তার জন্য আসলে যাচ্ছি না। কিন্তু ভাবতেছি গাছগুলিকে তো রেখে যাব, কিন্তু গাছে পানি না দিলে কি যে একটা অবস্থা হবে, কি আর করব, যেতে তো হবেই। হয়তো বা 2-3 দিন থাকবো, তারপরে তো আবার চলে আসবো। আর এইদিকে বাইরে প্রচুর বাতাস, দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা। আর অন্যদিকে চলে গেলাম আবার মেয়ের রুমে, তো ওর চাদরটাও চেঞ্জ করে দেব। আমি যেখানে যাই আমার ছেলে মেয়ে দুইজনই আমার কাছে গিয়ে
মানে বসে থাকে। তো ছেলেও কিন্তু দেখেন, আমি যে বারবার বলতেছি বিছানা কেন বসছো, চাদর নাই, বালি টালি থাকতে পারে, উঠো উঠো, কিন্তু উঠতেছে না। তো বলতেছে ঠিক আছে তাহলে বসে যেহেতু আছে তো আমি আগে কভারগুলি লাগিয়ে নিই। তো কোলবালিশের কভারটা লাগিয়ে নিলাম, বালিশেরও কভারগুলোকে লাগিয়ে তারপরে ও চলে গিয়েছিল মসজিদে। তারপরে অবশ্যই আমি চাদরটাও বিছিয়ে নিয়েছিলাম। তো ও আবার অবশ্য মসজিদ থেকে এসে আবার ও নানু বাড়িতেও গিয়েছে, কারণ ওর তো এখন প্রাইভেট বন্ধ। বলতেছে আম্মু আমি নানু বাড়িতে গিয়ে আজকে ইফতার করব। তো বললাম যে ঠিক আছে যাও। তো যেহেতু জুমার নামাজ ছিল, তো জুমার নামাজ পড়ে এসে কিন্তু আবার কতক্ষণ পরে রেস্ট নিয়ে নানু বাড়িতে চলে গিয়েছে। আমার ছেলেটা কিন্তু এখন বাসায় নাই। বাসায় তো এমনি লোক সংখ্যা আমরা কম, তার মধ্যে একজন যদি না থাকে কি যে ফাঁকা ফাঁকা লাগে, কি আর বলবো। ইফতারি করতে গিয়েছি, ইফতারি তো ভালো লাগে না। তারপরে হচ্ছে গিয়ে সেহারি খেলাম, সেহারি তো মানে ফাঁকা ফাঁকা লাগতেছিল। যাই হোক, মানে সেহারির সময় ফাঁকা ফাঁকা তত একটা বেশি লাগে না, কারণ আমাদের তাজ চলে আসছিল। তো তাজ আসাতে আসলে মাইনের মানে জায়গাটা সে ভরাট করে দিয়েছে এই আর কি। তাই তো মেয়ের মানে খাটটা চাদর বিছিয়ে নিলাম, আর হচ্ছে গিয়ে একটা কুশনও দিয়ে দিলাম। তো ও বলতেছিল আম্মু কুশনটা বাঁকা, তারপর আমি আবার সেটা ঠিক করে দিলাম। আর এদিকে শরীরটা এত খারাপ লাগতেছিল, বুঝতেছে না। নামাজে দাঁড়াচ্ছি, নামাজ পড়তেছি, কিন্তু কেমন যেন মাথা গুড়গুড় করতেছিল। তো ওকে বললাম যে তাহলে আমার একটু প্রেশারটা মেপে দেখো। তো আমাদের ডাক্তার কদম আলী, ওকে বলতেছিলাম ডাক্তার কদম আলীকে একটু ভিডিও করি যে ডাক্তার কদম আলী আসছে আমার প্রেশার চেক করতে। তো তার জন্য আসলে প্রেশারটা চেক করে নিচ্ছি। আসলে প্রেশারটা তার আগের দিন রাত্রেবেলা অনেকটাই ডাউন ছিল, কিন্তু মানে মেয়ে যখন মেপে দিচ্ছিল তখন তো একটা মানে ডাউন ছিল না। আমার প্রেশার সবসময় লোই থাকে, তারপরেও মানে একদম মোটামুটি খারাপ ছিল না, কিন্তু কেন মাথা ঘুরঘুর করছে জানি না। দাঁড়ালে কেমন জানি মাথা ঝিমঝিম করে, আর হচ্ছে গিয়ে উঠা বসাটা একটু করতে কষ্ট হয় আর কি। তো তারপরে তো নামাজ আদায় করেছি, কোরআন তেলাওয়াত করেছি। যেহেতু শুক্রবার সূরা কাহাফ তো পড়তেই হবে, না পড়তে পারলে আসলে শান্তি লাগে না। সপ্তাহে আসলে একদিন এই সূরা কাহাফ তো আমাদের পড়তেই হবে, আর এটা আমরা সবাই জানি। তো শুক্রবারে পড়লে তো এর ফজিলত অনেকটাই বেশি, তো যার জন্য আসলে চেষ্টা করতেছি। আর হচ্ছে গিয়ে রমজান মাসের শেষ শুক্রবার, আর সেদিন তো একটু আরও ইচ্ছা করে বেশি করে করতে, কিন্তু শরীরটা এত খারাপ লাগতেছিল যার জন্য আসলে শুধু সূরা কাহাফে পড়েছি। তারপরে আর আসলে কোরআন তেলাওয়াত করতে পারিনি, তারপরে অনেকক্ষণ শুয়েছিলাম। তো এই তো দেখতে পাবেন আমার প্রেশারটা। তো প্রথম তো একবার মেপেছিলাম, তো আমার মেয়ে বলতেছে তুমি হাতটা কেন নাড়াচাড়া করলা, আবার মাপো। তারপরে আবারও মেপেছিলাম, তো মোটামুটি খারাপ না, ঠিকই ছিল। তারপরে অবশ্যই আমাদের ডাক্তার কদম আলীর প্রেশারটা দেখেছিলাম। এই যে দেখেন 115, আর হচ্ছে গিয়ে 84। তো নিচেরটা একটু বেশি, উপরেরটা আবার একটু কম। তো এমন আসাতে ও আমার বলতেছিল তুমি কেন মানে হাতটা নাড়লা, আবারও মেপে দিই। তারপরে অবশ্য সে আবারও মেপে দিয়েছিল। তারপরে আসছিল মোটামুটি একটা, তারপরে মেয়েটা আবার চেক করতেছিল। আর ওর মানে প্রেশার চেক করতে গিয়ে দারুণ একটা মজার বিষয় হয়েছে, সেটা দেখতেই পাবেন। হঠাৎ করে কেন জানি একদম ডাউনে গিয়ে একদম 0 চলে আসছে। ওকে বললাম তোমার প্রেশারই নেই, তুমি কি। তো আমরা দুজন আবার অনেকক্ষণ হাসাহাসি করতেছিলাম যে একটা মানুষ মানে তার প্রেশার নাই, এটা কেমন কথা। তো ওকে বললাম যে ঠিক আছে দাও আমি ঠিক করে দিই। তারপরে আমি লাগিয়ে ও আবার প্রেশারটা চেক করেছিলাম। তারপরে এই যে 91 আর 71, দেখেন কী অবস্থা আমার মেয়ের। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।